সংগ্রহ করা পুঁথি এখন পরিষদ পুঁথিশালায় তিনি অর্পণ করবেন। সুব্রত রায়চৌধুরী তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। গ্রহণ করবেন আমাদের সম্পাদক শ্রী অভিজিৎ রায়। পুঁথিশালার কর্মী তন্ময় মিত্র সুব্রত রায়চৌধুরীকে সহায়তা করবেন। সুব্রতদা বলবেন। মঞ্চে যারা আছেন, যার সামনে আছেন, তারা সবাই আমাদের প্রিয়জন, খুব কাছের মানুষ। খুব কাছের মানুষকে ঘরের কথা বলা যায়, কষ্টের কথা বলা যায়, আনন্দের কথা বলা যায়, দুঃখের কথা বলা যায়। আপনাদের সবাইকে আজকে কাছে পেয়েছি, সেই জন্য একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই যে অনুষ্ঠানটা চলছে, এই যে প্রতিষ্ঠানটা চলছে 130 বছর, যাদের উপর ভর করে আমরা চলছি তারা অত্যন্ত হতশ্রী অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের অধিকাংশ মানুষের মাসিক আয়টা অত্যন্ত নগণ্য, আপনারা ভাবতে পারবেন না। তাদের বিপদে আপদে সাহায্য করার কোনো সঙ্গতিও কিন্তু আইনানুগভাবে পরিষদেরও নেই। কাজেই আমরা একটা ফান্ডের ব্যবস্থা করেছিলাম। আমাদের পুরো অগ্রজ যারা ছিলেন তারা এটা করে দিয়েছিলেন যে কর্মী কল্যাণ তহবিল। এই কর্মী কল্যাণ তহবিলটা যত সমৃদ্ধ হবে, আমাদের কর্মীরা তত বেশি নিরাপত্তা অনুভব করবেন। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনাদের পক্ষে যাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের এই কর্মী কল্যাণ তহবিলে আপনারা যদি অনুদান দেন, সাহায্য করেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা যথার্থ অর্থেই আরো ভালো হয়ে উঠতে পারে। এ পর্যন্ত। মাননীয় সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সম্পাদক, উপস্থিত মান্যজন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মী বন্ধুরা, আজ 8ই শ্রাবণ 1429 বঙ্গাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদের 130তম প্রতিষ্ঠা দিবস। আজকের এই দিনটিতে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে জানাই আমার নমস্কার। প্রতিষ্ঠা দিবসে একটি ভাষণ দেওয়ার রীতি আছে। এবছর বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই ভাষণটি দেওয়ার জন্য। নিজের বিদ্যা বুদ্ধির সীমাবদ্ধতা সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। তা সত্ত্বেও আমি পরিষদের এই প্রস্তাব নতমস্তকে গ্রহণ করেছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতির প্রতিটি সদস্যকে আমার কৃতজ্ঞতা নিবেদন করি। আপনারা জানেন এই বছর মহাত্মা রাজা রামমোহন রায়ের 250তম জন্মজয়ন্তী
দিকে দিকে পালিত হচ্ছে। রামমোহনের প্রয়াণের ৬০ বছর পরে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা, কিন্তু আজ এই প্রতিষ্ঠান পরম যত্নে রক্ষা করে চলেছে রামমোহন রায়ের কিছু স্মৃতিচিহ্ন। এর মধ্যে আছে পাগড়ি, যেটি তিনি সবসময় মাথায় রাখতেন, তার মাথার চুল, ইংরাজি হস্তাক্ষরের নমুনা এবং মৃত্যুকালীন মুখের ছাঁচ। আপনারা এটাও জানেন, রামমোহনকে সারা জীবন লড়াই করে পথ চলতে হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে ছিল তার লড়াই। এই লড়াইয়ে তার হাতিয়ার ছিল তার কলম। একের পর এক বাংলা এবং ইংরেজিতে বই লিখেছেন তিনি। সেই সব বইয়ের অনেকগুলির প্রথম সংস্করণ আজও সযত্নে রক্ষা করে চলেছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি ছিলেন বহু ভাষাবিদ, যে কারণে মূল ভাষায় পবিত্র কোরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র বেদ, উপনিষদ পাঠ করতে তার কোনো অসুবিধা হয়নি। এদেশের ছেলেরা যাতে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে, তাই নিয়ে স্বপ্ন দেখেছিলেন রামমোহন। শাসকদের কাছে আবেদন জানিয়েছিলেন, অর্থহীন সংস্কৃত ভাষা শিক্ষা না দিয়ে বিদেশের ছেলেদের অঙ্কশাস্ত্র শেখাও, তাদের প্রাকৃতিক দর্শনে প্রশিক্ষিত করো, রসায়ন বিদ্যায় শিক্ষিত করো, তাদের অ্যানাটমি শেখাও। আপনারা এটাও জানেন যে রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম রাজনীতি সচেতন মানুষ। বিচার বিভাগের সঙ্গে শাসন ব্যবস্থার পৃথকীকরণ তিনি দাবি করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন এদেশে আইনের শাসন প্রবর্তিত হবে, জুরির সাহায্যে বিচারের সুযোগ এদেশবাসী পাক, এটা ছিল তার অন্তরের কামনা। আর রামমোহন তো একটা জিনিস চেয়েছিলেন, বিদেশি শাসকদের কাছে তিনি বলেছিলেন যে আমাকে কথা বলতে দাও, আমার লেখার কলম কেড়ে দিও না। কিন্তু রামমোহনের সময় যখন সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, তখন তার বিরুদ্ধে লড়াই নামলেন রামমোহন, এবং এর জন্য যতখানি পথ যাওয়া যায় তিনি কিন্তু গিয়েছিলেন। রামমোহনের এই সমস্ত কৃতিত্ব আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে, বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন বাঙালি নারীর মুক্তিদূত হিসাবে। রামমোহনের সময় কেমন ছিলেন বাঙালি মেয়েরা? রামমোহন কলকাতায় আসেন 1804-এ, 1814-এ। 1815-এ তিনি গড়ে তোলেন আত্মীয় সভা। সেই সময় বাঙালি মেয়েদের অবস্থা কি ছিল? তাদের ঘর থেকে বেরোনোর স্বাধীনতা ছিল না, সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না, শিক্ষার সুযোগ থেকে সমাজ তাদের বঞ্চিত রেখেছিল, তাদের পছন্দ অপছন্দ নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা ছিল না। এমনকি বেঁচে থাকার যে মৌলিক অধিকার, সেই অধিকারও তাদের দিতে কুণ্ঠিত ছিল সমাজ। এই মহামানব কেমন করে লড়াই করে বাঙালি মেয়েদের এই বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন, সেই সম্পর্কে খুব সংক্ষেপে দু একটি কথা আপনাদের নিবেদন করি। নিবেদন করার আগে চলুন আমরা সবাই 205 বছর পিছিয়ে যাই। সময়টা 1817 খ্রিস্টাব্দ। স্থান এই কলকাতা শহর। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। রাজধানীতে তখন গাঢ় অন্ধকার।
মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আলোর রেখা। কোথায় কোথায় আলোর রেখা দেখতে পাচ্ছি আমরা? রামমোহন এসেছেন কলকাতায়, আত্মীয় সভা করেছেন, সামাজিক এবং ধর্মীয় বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, আলোকিত হচ্ছে মানুষ। 1817-এ কলকাতায় স্থাপিত হয়েছে স্কুল বুক সোসাইটি। তারা নামমাত্র পয়সায় ছাত্রদের হাতে বই তুলে দিচ্ছে, বলছে পড়ো, জানো, আলোকিত হও। এই সময় কলকাতার পথে ঘাটে একজন সাহেব একটা লাঠি ঠক ঠক করতে করতে ঘুরে বেড়াতেন। দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে তাকে দেখা যেত। রাত বিরেতে তাকে দেখে কেউ ভয় পেলে তিনি হাঁক ছেড়ে বলতেন, ডরো মত, হাম হেয়ার সাহেব ভাই। এই হেয়ার সাহেবের জীবনে একটাই স্বপ্ন ছিল, বাঙালির ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আর এই 1817-তেই কলকাতা শহরে প্রতিষ্ঠিত হলো হিন্দু কলেজ, বৈজ্ঞানিক প্রণালীতে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, সাহিত্য দর্শন চর্চা করার একটা কেন্দ্র। এটা গেল আলোকিত কলকাতার কথা। আলোর পাশেই তো থাকে অন্ধকার। এবার এই অন্ধকারের কলকাতার দিকে আমরা একটু তাকাই। আপনারা সবাই জানেন কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, পতিত ধারিণী গঙ্গা, কলুষনাশিনী গঙ্গা। আধুনিক গায়কের বিখ্যাত গানের ভাষায় বিস্তীর্ণ দুপারে হাহাকার শুনে নীরবে নিঃশব্দে বয়ে চলা গঙ্গা। এই গঙ্গার ধারে ধারে গড়ে উঠেছে শ্মশান। সেকালেও ছিল, একালেও আছে। একালে শ্মশানে কি হয়? একটি চিতায় একটি মৃতদেহকে দাহ করা হয়। ইলেকট্রিক চুল্লিতে একবারে একজনকে ভরে দিয়ে তাকে দাহ করা হয়। আর রামমোহনের সময় কি হতো? এই শ্মশানগুলোতে একটা মরা মানুষের সঙ্গে নিয়ে যাওয়া হতো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা জ্যান্ত মেয়েকে। তারপর মেয়েগুলোকে মরা লোকটার সঙ্গে চিতায় দড়ি দিয়ে বেঁধে তাদের উপর কয়েক ঘন কাঠ চাপিয়ে দুটো কাঁচা বাঁশ আড়াআড়িভাবে রাখা হতো। চারজন লোক বাঁশটার চারটে দিক চেপে ধরত, তারপর লাগিয়ে দেওয়া হতো আগুন। ঢাক বাজত, জনতা চিৎকার করত, সতীমার জয়। সেই ঢাকের আওয়াজ এবং চিৎকারে এই অসহায় মেয়েগুলো মৃত্যুকালীন আর্তনাদ, সেটা কিন্তু ঢাকা পড়ে যেত। কলকাতা তো আমাদের ভালো লাগার শহর, ভালোবাসার শহর। আমরা জন্মেছি এই কলকাতায়, মরতেও চাই এই কলকাতায়। এখন কলকাতার কোথায় কোথায় এই মেয়েদের এইভাবে পুড়িয়ে মারা হতো, সেটা একটু জেনে নেওয়া যায়। রামমোহনের সময় চলুন চট করে একটু কলকাতার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আমরা ঘুরে আসি। শুরু করা যাক দক্ষিণেশ্বর দিয়ে। একটু এগোলে আড়িয়াদহ, তারপরে বরানগর, তারপরে কাশীপুর, তারপরে চিতপুর, তারপরে বাগবাজার। সর্বত্র ঢাকের আওয়াজে ঢাকা পড়ে যাচ্ছে মেয়েদের অন্তিম আর্তনাদ। এরপরে বেশ কিছুটা জায়গায় জ্যান্ত মেয়ে পোড়ানো বন্ধ। কেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আদেশ দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের এলাকায় কোনো মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারা যাবে না। সুপ্রিম কোর্টের এলাকা কোথায় শেষ হচ্ছে? সাহিত্য পরিষদের সামনের যে রাস্তাটা,
সেটাকে আগে বলা হতো সার্কুলার রোড, এখন আমরা বলি আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এই রাস্তাটা দিয়ে শেষ হচ্ছে রবীন্দ্র সদন পিজি হাসপাতালের সামনে। এরপর আবার শুরু মেয়ে পোড়ানোর জায়গা। কোথায় কোথায় পোড়ানো হতো এই মেয়েগুলোকে দেখুন, জায়গাগুলো চিনতে পারেন কিনা। ভবানীপুর, হেস্টিংস, আলিপুর, খিদিরপুর, ওয়াটগঞ্জ, কালীঘাট, টালিগঞ্জ, উদঘাট, নাকতলা, বাঁশতলী, বৈষ্ণবঘাটা, গড়িয়া। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আপনি যে সব কথা বলছেন তার প্রমাণও আছে। এই সময় কলকাতার একটা কলেজ ছিল, কলেজটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে এক বিখ্যাত অধ্যাপক পড়াতেন, তার নাম ক্লডিয়াস বুকানন। ক্লডিয়াস বুকানন তিনি ফোর্ট উইলিয়াম কলেজে ক্লাসিক্সের অধ্যাপক ছিলেন। তিনি একটা মেমোয়ার লিখে গেছেন। সেই মেমোয়ারে 1804-এ আমাদের এই কলকাতার কোথায় কোথায় কটা মেয়েকে পোড়ানো হয়েছে 1804-এর জানুয়ারি থেকে জুনের মধ্যে তার একটা তালিকা দেওয়া আছে। এবং আপনাদের বলি, আপনারা জানেন যে বইটা কিন্তু জাতীয় গ্রন্থাগারে রেয়ার বুক সেকশনে আজও সংরক্ষিত আছে, যে কেউ গিয়ে দেখে নিতে পারেন। আশ্চর্যের ব্যাপার, জ্যান্ত মেয়েদের এইভাবে পুড়িয়ে মারা হচ্ছে, তিল তিল করে আগুনে বেঁধে বাঁশ দিয়ে চেপে ধরে। কোনো মানুষ একটি কথা বলেনি, একটি শব্দ উচ্চারণ করেনি। আমরা অন্তত উচ্চারণ করেছে আধুনিক যুগে বাঙালি সমাজে এমন উদাহরণ পাইনি। প্রথম যে মানুষকে প্রতিবাদ করলেন, ধিক্কার জানালেন বিভৎস এই প্রথাকে, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। কবে থেকে শুরু হলো তার এই সতী বিরোধী অভিযান? রামমোহনের অনেক জীবনী আছে, ইংরেজি এবং বাংলায়। বাংলায় জীবনে লিখেছিলেন নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি তার বইটা ভরিয়ে রেখেছেন গাল গল্পে। গাল গল্প করার জায়গা তো সাহিত্য পরিষদ নয়, আমরা প্রমাণে বিশ্বাস করি। রামমোহনের সতী বিরোধী অভিযান শুরু হয় 1817 খ্রিস্টাব্দ থেকে। প্রমাণ কি? দুটো প্রমাণ আছে আমাদের হাতে। প্রথম প্রমাণ, 1817-এ কালীঘাটে এক কবিরাজ, তার নাম নীলু কবিরাজ, তিনি মারা গেলেন। তার দুই স্ত্রী, বড় জনের বয়স 21, ছোট জনের বয়স 17। তারা দুজনেই সংকল্প করলো তারা সব মরণে যাবে। খবর পৌঁছলো রামমোহনের কাছে। আপনারা জানেন, আমরা যেখানে বসে সভা করছি, এর থেকে পায়ে হেঁটে 12-13 মিনিট গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব রামমোহনের বাড়িতে। রামমোহন গেলেন মানিকতলা থেকে কালীঘাটে। মেয়ে দুটোকে অনেক বোঝালেন, বললেন এ কাজ করো না, আত্মহত্যা মহাপাপ, তোমাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নেব আমি। মেয়ে দুটি কিন্তু কোনো কথা শুনল না, চিতার আগুনে ঝাঁপ দিয়ে তার মৃত্যুকে বরণ করল। আপনারা বলতে পারেন এই গল্প মশাই কোথা থেকে পেলেন? এই ঘটনাটা বেরিয়েছিল এশিয়াটিক জার্নাল অ্যান্ড মান্থলি রেজিস্টার বলে একটি পত্রিকায়, এবং সেই পত্রিকাটি আপনাদের অবগতির জন্য জানাই, এই অক্ষম মানুষটি দেখার সুযোগ হয়েছিল এই বঙ্গীয় সাহিত্য পরিষদের পাঠক বসে। 1817-এর পর 1818 রামমোহন বই লিখলেন
কুৎসিত প্রথাকে ধিক্কার জানিয়ে সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, এতে তিনি এই প্রথাকে জ্ঞানপূর্বক স্ত্রী হত্যা বলে অভিহিত করলেন। আর বাঙালিদের কাছে কথা বলে তো কোনো লাভ নেই, সমস্ত ক্ষমতা তো শাসকদের হাতে। শাসকদের জানানোর জন্য বইটির একটি ইংরেজি অনুবাদ তিনি প্রকাশ করলেন। রক্ষণশীলের দল ক্ষিপ্ত হয়ে উঠল। তাদের একজন প্রতিনিধি কাশীনাথ তর্কবাগীশ, তিনি প্রতিবাদ করে রামমোহনের বইয়ে বললেন, এই লোকটা আমাদের ধর্মে হস্তক্ষেপ করতে চায়, শাস্ত্র মানে না। তিনি এই কথাটাকে সমর্থন জানালেন। কিভাবে সমর্থন, কতটা নির্লজ্জ সমর্থন, একটা উদাহরণ দিই। তিনি বললেন, ওই যে বেঁধে মেয়েদের মাছ দিয়ে চেপে ধরে পোড়ানো হয়, এর একটা কারণ আছে। কারণটা কি? হারিত মুনি বলেছেন, মহামুনি হারিত বলেছেন, সহমরণের সময় সতীর দেহের কোনো অংশ যদি মাটিতে পড়ে, তাহলে অনন্ত স্বর্গবাসের যে সুফল, তাই থেকে মেয়েটি বঞ্চিত হয়। কাশীনাথ বলছেন, মেয়েরা যাতে অনন্ত স্বর্গসুখ পায়, সেই জন্যই আমরা দড়ি দিয়ে বাঁধি, মাছ দিয়ে চেপে ধরি। প্রত্যেকটি কথাকে রামমোহন খণ্ড বিখণ্ড করে দিলেন। তারপরে তিনি আবেদন জানালেন মানুষের দরবারে। বললেন, অসহায়, চিরদুঃখে দুঃখী এই মেয়েগুলোকে দেখে একটু দয়া হয় না আপনাদের, যাতে বন্ধনপূর্বক দাহ হইতে রক্ষা পায়। রামমোহন কিন্তু ঈশ্বরের কাছে আবেদন জানাননি। তিনি জানতেন ঈশ্বরের কাছে আবেদন জানিয়ে কোনো লাভ নেই। তিনি জানতেন মানুষের শক্তিতে তার বিশ্বাস ছিল। তিনি বিশ্বাস করতেন মানুষই পারে এই পাপ, এই অনাচার দূর করতে। এবং আপনাদের মনে পড়বে রামমোহনের এই কথার মধ্যে আমরা যেন রবীন্দ্র বাণীর পূর্বাভাস শুনতে পাই। তবে দয়া দিয়ে হবে গোমর হৃদয় হতে, দয়া করো মেঘগুলোকে দয়া করো। রামমোহন এর একটা ইংরেজি অনুবাদও করলেন। অনুবাদটি তিনি উৎসর্গ করলেন লেডি হেস্টিংসকে। এই যে বই দুটো রামমোহন খরচ করে ছাপলেন, তার ইংরেজি অনুবাদ করালেন, বইগুলো নিয়ে রামমোহন করলেন কি? রামমোহন এই বইগুলো বিনা পয়সায় বিলি করলেন। কোথায় বিলি করলেন? যে যে জায়গায় সতীদাহ হয় সেই সব জায়গায় এই বইগুলো তিনি বিলি করলেন। বিভিন্ন জেলার জজ, ম্যাজিস্ট্রেট, পণ্ডিত, শিক্ষক, বিচারপতিদের কাছে তিনি এই বই পাঠালেন। আমরা একটা কথা খুব শুনি আধুনিক কালে, জনমত, পাবলিক ওপিনিয়ন, অনেক গবেষণা হয়। আমাদের দেশে জনমত গঠন করে একটা কুৎসিত প্রথার বিরুদ্ধে জনমতের চাপ সৃষ্টি করা, এই পথিকৃৎ হচ্ছেন রামমোহন। এবং আপনাদের মনে পড়বে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পথ অনুসরণ করেছিলেন। রামমোহনের বই দুটোর কি প্রতিক্রিয়া হলো খুব চট করে একটু জেনে নিন। প্রথম প্রতিক্রিয়া এদেশে। এদেশে তখন বাংলায় দুটো পত্রিকা বেরোয়। একটি বাঙালি হিন্দু সম্পাদিত বাঙাল বিজেপি, সেই পত্রিকায় রামমোহনের গোটা বইটা রিপ্রিন্ট করা হলো। যেমনটা হয়েছিল আপনাদের মনে পড়বে তত্ত্ববোধিনী পত্রিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক পুস্তকটি। দ্বিতীয় পত্রিকা বাংলায় এই সময় যেটি বেরোত সেটি হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ এই বইটি নিয়ে আলোচনা করল। আলোচনা করে বলল
যথার্থ বিচারে এই প্রথা সম্পর্কে শাস্ত্রে কোনো কথা পাওয়া যায় না। ইংরেজি অনেক কাগজ বেরোত। বাকিংহামের ক্যালকাটা জার্নাল গোটা বইটা পুনর্মুদ্রিত করল। গভর্নমেন্ট গেজেট ওরা গোটা বইটা পুনর্মুদ্রিত করল। ইন্ডিয়া গেজেট বইটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ক্যালকাটা মান্থলি জার্নাল দুটি প্যারাগ্রাফ বাদ দিয়ে গোটা বইটা তুলে দিল। আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া, যে কাগজটা আজও আমাদের ঘরে ঘরে যায়, নামটা পাল্টে গেছে, স্টেটসম্যান নাম হয়েছে, এই ফ্রেন্ড অফ ইন্ডিয়া রামমোহনের বইটার একটা সমালোচনা করল। রামমোহনের বইটা আকারে খুব ছোট, 22 পাতার বই। সমালোচনাটি বেরোলো 30 পৃষ্ঠা, 8 পৃষ্ঠে লেখা একটি আলোচনা করল। এ তো গেল এদেশি প্রতিক্রিয়া। বিদেশি কাগজে কি প্রতিক্রিয়া হল? লন্ডনের মিশনারি রেজিস্টার গোটা বইটি রিপ্রিন্ট করল। ওরিয়েন্টাল হেরাল্ড দীর্ঘ আলোচনা করল। ওরিয়েন্টাল ম্যাগাজিন দীর্ঘ আলোচনা করল। এডিনবার্গ ম্যাগাজিন প্রশংসায় মুড়ে দিল রামমোহনের এই বইকে। শুধু পত্রপত্রিকার মধ্যে সীমাবদ্ধ রইল না, বিলেতে রামমোহনের কথা প্রচার হলো। কিভাবে প্রচার হলো? 1820-তে বিখ্যাত এক মিশনারি উইলিয়াম ওয়ার্ড, তিনি ইংল্যান্ডে যান। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সতী প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, ব্রিটিশ পাবলিক ওপিনিয়ন গড়ে তোলা। তিনি বিভিন্ন জায়গায় সভা করতেন। সেই সভায় তিনি রামমোহনের বইটি দেখাতেন, সেখান থেকে কিছু অংশ পড়ে শোনাতেন এবং বলতেন, এটা মিশনারিদের কথা নয়, একজন বাঙালি, একজন হিন্দু, একজন ব্রাহ্মণ সন্তান, তিনি বলছেন এইভাবে মেয়েদের পুড়িয়ে মারাটা অশাস্ত্রীয়, অবাঞ্ছনীয়। শুধু ওয়ার্ডশেয়ারে শেষ হলো না, পার্লামেন্টে পৌঁছে গেল এই বইটির কথা। ব্রিটিশ পার্লামেন্টে একজন সদস্য, বিখ্যাত সদস্য জন পয়েন্টার, পার্লামেন্টে তখন মাঝে মাঝে বিতর্কের আসল বস্তু সতী প্রথা চালু থাকা ঠিক না বন্ধ করে দেওয়া উচিত। জন পয়েন্টার এই প্রথা বন্ধের পক্ষে সওয়াল করলেন এবং সওয়ালের সময় পার্লামেন্টের সদস্যদের সামনে তিনি রামমোহন রায়ের বইটি গোটাটি পড়ে শোনান। বিদেশের কথা ছেড়ে দেশে ফেরা যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন হ্যারিংটন একটা মিনিটে রামমোহনের বইটার কথা বললেন। বাঙালিরা, হিন্দুরা জেগে উঠছে, আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। বিখ্যাত মিশনারি বিশপ ক্লেভার, তিনি এই সময় জলপথে উত্তর ভারত যাচ্ছেন। রক্ষণশীল হিন্দুদের এই দলে ছিলেন রাধাকান্ত দেব, গোপীমোহন দেব, রাজা কালীকৃষ্ণ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পেন্টিং তাদের বললেন যে তিনি যা করেছেন অনেক ভেবেচিন্তে করেছেন। জ্বলন্ত আগুনে আত্মবিসর্জন দেওয়ার চেয়ে বিধবার ব্রহ্মচর্যে কালক্ষেপ করাই কর্তব্য। তবু তারা যদি মনে করেন যে কাজটা ঠিক হয়নি, তারা বিলেতে প্রিভি কাউন্সিলে আবেদন করতে পারেন। রক্ষণশীল হিন্দুরা ফিরে এলেন। পরম পবিত্র হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা একটি ধর্মসভা স্থাপন করলেন। ধর্মসভায় সিদ্ধান্ত হলো পরম পবিত্র এই প্রথাকে রক্ষা করার জন্য তারা প্রিভি কাউন্সিলে আবেদন করবেন। আবেদনপত্রের খসড়া লিখলেন রাধাকান্ত দেব। একজন ইংরেজকে ফিট করা হলো, তার নাম ফ্রান্সিস বেথি। তিনি রাজি হলেন 50,000 টাকা পেলে তিনি বিলেতে আবেদনপত্রটি নিয়ে যাবেন
এবং এই জন্য যা যা তদবির তদারক করা দরকার করবেন। তৃতীয় প্রতিনিধি দলটি 1830-এর 16 জানুয়ারি বেন্টিংকের সঙ্গে দেখা করলেন। এই দলের নেতৃত্বে ছিলেন রাজা রামখান রায়, তার সঙ্গে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ রায়, হরিহর দত্ত ইত্যাদিরা। তারা 300 হিন্দু প্রজার স্বাক্ষরিত একটি অভিনন্দন পত্র বেন্টিংকে সমর্পণ করলেন। বললেন, আপনি কৃতজ্ঞ, আমাদের মেয়েরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে জ্বলন্ত আগুনের হাত থেকে তাদের রক্ষা করার জন্য। রামমোহন ফিরে এলেন। ফিরে আসার পরে তিনি শুনলেন যে রক্ষণশীলের দল প্রিভি কাউন্সিলে আবেদন করছে। রামমোহন ভাবলেন যে সমস্ত মানুষ তো চায় না এই কথা, আমরা তো চাই না, মেয়েরা তো চান না জ্বলন্ত আগুনে এইভাবে আত্মবিসর্জন দিতে। তিনি একটি পাল্টা আবেদন তৈরি করলেন এবং ঠিক করলেন তিনিও বিলেত যাবেন তাদের জন্য সওয়াল করতে, এদেশের অসহায় মেয়েদের জন্য, যাতে আবার চিতার আগুনে তাদের সঁপে দেওয়া না হয়। রামমোহন বিলেত যাচ্ছেন এই খবর পেয়ে তার অনুরাগীরা তাকে খরচ হিসেবে 5000 টাকা দিতে চাইলেন। রামমোহন প্রত্যাখ্যান করলেন, বললেন, আমি এদেশের মেয়েদের প্রাণ রক্ষার মতো একটা পবিত্র কর্তব্য মাথায় নিয়ে যাচ্ছি, এই জন্য টাকার কোনো প্রয়োজন নেই। 1831-এ 19শে নভেম্বর রামমোহন অ্যালবিয়ন নামক একটা জাহাজে চড়ে রওনা হলেন বিলেতের উদ্দেশ্যে। এপ্রিল মাসে তিনি পৌঁছলেন লিভারপুল। সেখান থেকে সোজা চলে গেলেন লন্ডনে। তাকে ঘিরে অজস্র কৌতূহল, জিজ্ঞাসা। তার সঙ্গে দেখা করার জন্য ছুটে এলেন জেরমি বেন্থামের মতো বিশ্ববিখ্যাত দার্শনিক। সম্বর্ধনার পর সম্বর্ধনায় রামমোহন ভেসে যেতে লাগলেন। রামমোহন কিন্তু নিজের কাজটা ভুলে যাননি। একদিন তিনি লর্ড ল্যান্সডাউনের সঙ্গে দেখা করলেন। এখনো যার নামে ল্যান্সডাউন মার্কেট, ল্যান্সডাউন রোড, তার সঙ্গে দেখা করলেন। তার হাতে সতী বিরোধীদের আবেদনটা তুলে দিলেন। বললেন, ভারতের সব মানুষ চায় না যেটা আবার চালু হোক। আপনি অসহায় মেয়েগুলোর কথা একটু ভাবুন, যাতে তারা জ্বলন্ত আগুনে পুড়ে মরার হাত থেকে রক্ষা পায়। লর্ড ল্যান্সডাউন রামমোহনের এই আবেদনটি 1831-এর 1 জুলাই হাউস অফ লর্ডসে পেশ করলেন এবং রামমোহন সম্পর্কে দীর্ঘ বক্তৃতা দিলেন। বললেন, এই একটি মানুষ বাঙালি মেয়েদের জীবন রক্ষার জন্য 7 সাগর 13 নদী পার হয়ে এখানে এসেছেন। 1832-এ জুন মাসে প্রিভি কাউন্সিলে মামলাটা উঠল। দুপক্ষে সওয়াল জবাব হচ্ছে। প্রত্যেকটা দিন কিন্তু সেখানে রামমোহন রায় উপস্থিত। এই খবর আমরা জানতে পারছি। তখন লন্ডন থেকে একটা দৈনিক পত্রিকা বেরোতো, মর্নিং হেরাল্ড। সেই মর্নিং হেরাল্ডে প্রতিদিন রামমোহন বসে আছেন প্রিভি কাউন্সিলের বিচার কক্ষে, এক মনে শুনছেন বিচার। চূড়ান্ত রায় ঘোষণা হল 11 জুলাই 1832। চূড়ান্ত রায়ে সতী প্রথাকে চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। এটাও আপনাদের অবগতির জন্য জানাই। সিদ্ধান্তটা কিন্তু সর্বসম্মত হয়নি। 6 জন মানুষ চেয়েছিলেন এই প্রথাটা বন্ধ করতে, 4 জন মানুষ চেয়েছিলেন এই প্রথাটা যাতে চালু থাকে তার ব্যবস্থা করতে। যে 6 জন
এই প্রথাটা চিরতরে বন্ধ করার জন্য ভোট দিয়েছিলেন। সব কজনের নাম মনে আছে কিনা জানি না, সেই নামগুলো একটু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। প্রথম নাম লর্ড ওয়েলেসলি, দ্বিতীয় নাম লর্ড ল্যান্সডাউ, তৃতীয় নাম এডওয়ার্ড হাইড ইস্ট, চতুর্থ নাম লর্ড ডুহাম, পঞ্চম নাম লর্ড রাসেল, ষষ্ঠ নাম স্যার স্যাডওয়েল। এরা কিন্তু বাঙালি মেয়েদের রক্ষা করেছিলেন, জীবন রক্ষা করেছিলেন। এবং যখন এই ঐতিহাসিক রায়দান হলো, তখন সেই সভাকক্ষে, বিচারকক্ষে একজন বঙ্গ সন্তান, যার বাড়ি আমার স্ট্রিটে, তিনি উপস্থিত ছিলেন। এবং আমরা মনে করি রামমোহন রায়ের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এটি। বিলেত থেকে খবর আসা, জাহাজে খবর আসতো, জাহাজে খবর আসতে সময় লাগতো কয়েক মাস। 1832-এর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতায় খবর এসে পৌঁছল। 4 নভেম্বর খবরটা এসেছিল। 5 নভেম্বর একটা কাগজ রিফর্মার তার একটা বিশেষ সংখ্যা বার করল। বিশেষ সংখ্যায় বলল, ট্রাম্প অফ হিউম্যানিটি, মানবতার জয় হয়েছে, মানবিকতার জয় হয়েছে। এর কয়েকদিন পরে 10 নভেম্বর 1832-এ ব্রাহ্ম সমাজ গৃহে জোড়াসাঁকোয় জয়োল্লাস সভা হলো। সভায় একের পর এক বক্তা কৃতজ্ঞতা জানাচ্ছেন। কেউ জানাচ্ছেন বেন্টিংকে, কেউ জানাচ্ছেন ইংল্যান্ডের রাজাকে। রামমোহনকেও কিন্তু ভুলে যাননি বাঙালিরা। একের পর এক বক্তা উঠে রামমোহনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন। একজন বক্তা, তার নাম ঈশান চন্দ্র মিত্র, তিনি উঠে বললেন, বাংলার বিভিন্ন প্রান্তে চিতার আগুন এখন যে বাঙালি মেয়েদের প্রাণ কেড়ে দিচ্ছে না, এর জন্য একজন মানুষের নিরন্তর প্রয়াস দায়ী। একক কৃতিত্ব তার, সেই মানুষটির নাম হচ্ছে রামমোহন রায়। আসুন তার 250তম জন্ম জয়ন্তীতে আমরা সবাই এই মানুষটিকে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। নমস্কার। আজ 8 শ্রাবণ 1429 বঙ্গাব্দ সোমবার, বঙ্গীয় সাহিত্য পরিষদের 130তম প্রতিষ্ঠা দিবস আমাদের গর্বের দিন। প্রতিষ্ঠানের এই জন্মদিনে মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। মঞ্চে উপস্থিত সকলকে সশস্ত্র প্রণাম জানিয়ে এবং সকল সহকর্মী বন্ধু ও সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এবছর যেসব ব্যক্তি, প্রকাশক ও প্রতিষ্ঠান গ্রন্থ ও পত্রপত্রিকা উপহার দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাগারকে সমৃদ্ধ করেছেন, তাদের নাম পড়ে শোনাচ্ছি। রঞ্জিনী ঘোষ, ঋষিতা গুপ্ত বক্সী, নন্দন দাশগুপ্ত, অর্ধেন্দু শেখর গোস্বামী, দেবজ্যোতি কর্মকার, রূপা মজুমদার, হেমন্ত মাইতি, হেনা বসু, স্বপ্নারুণ বন্দ্যোপাধ্যায়, চৈতন্যময় নন্দ, জয়ন্ত চক্রবর্তী, সৌরভ দত্তগুপ্ত ও অন্যান্য, নারায়ণ দত্ত, রমপ্রসাদ দত্ত, কেশব আড়ু, স্বামী আত্মবোধানন্দ, অমরনাথ বসু, অভিজিৎ রায়, নিবেদিতা চক্রবর্তী দত্ত, মৈত্রেয়ী গুহ, মিহির পাল, আদিত্য সেন, সলিল কুমার ভট্টাচার্য, সুলেখা সরকার, প্রদীপ ভট্টাচার্য, শান্তনু অধিকারী, সমরেন্দ্র দোবে, শশাঙ্ক শেখর ঘোষ, অরিন্দম চট্টোপাধ্যায়, শক্তি সাধন মুখোপাধ্যায়, সাগতা দাস মুখোপাধ্যায়, দেবীপ্রসাদ মজুমদার, মানিক দাক্ষী, শিশুতোষ সামন্ত, প্রদীপ কুমার পাল, শশাঙ্ক শেখর হাইত, অশোক দাস, নীরেন্দু হাজরা, বিজলি সরকার, পান্নালাল মল্লিক, প্রাণনাথ শেঠ, লিডি হালদার, প্রবীর মুখোপাধ্যায়, প্রশান্ত কুমার ঘোষ, সুবীর মান্না, রাজু মণ্ডল,
দেবকন্যা সেন, সত্যানন্দ গুহ, নরেশচন্দ্র নন্দ, সত্যসাধন দাস, রতন কুমার নন্দী, ছন্দা চট্টোপাধ্যায়, আলাপন রায়চৌধুরী, এম.এস. সারদা, বিজয়কৃষ্ণ বড়ুই, শ্রীনিবাস ঘোষ, দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়, পল্লব সরকার, অসীম কুমার জানা, অভ্র ঘোষ, নিখিল সুর, মঞ্জুলা বেরা, গৌতম আচার্য, অরবিন্দ পুরকাই, সত্যব্রত ভট্টাচার্য, নারায়ণ কুমার ঘোষ, গীতা কান্ডার, চম্পক দাস, অরূপ কুমার সাঁতরা, মৃত্যুঞ্জয় ঘোষ, অশোক পাল, গৌতম ভট্টাচার্য, সুভাষচন্দ্র ব্যানার্জি, দীপক কুমার রায়, বিশোক শীল, সুব্রত রায়চৌধুরী, অগ্নিশ্বর সরকার, গোবিন্দ মোদক, প্রদীপ মজুমদার, দেবাশিস ভৌমিক, হরিশচন্দ্র দাস, সোমদত্তা চ্যাটার্জি, সুধীর কুমার দাস, অরূপ কুমার সাঁতরা, সুজিত সরকার, শ্যামসুন্দর গুই, ভবেন্দ্রনাথ বেরা, চিরন্তন মুখোপাধ্যায়, বিজয় কুমার চন্দ্র, অরবিন্দ চট্টোপাধ্যায়, গৌতম বাগচি, অমল কুমার মজুমদার, প্রশান্ত পাইন, সত্যব্রত ঘোষাল, সজল চৌধুরী, সমীর মৈত্র, শিপ্রা রায়, রামকিশোর ভট্টাচার্য, বাদল বরণ বড়ুয়া, উজ্জ্বল চট্টোপাধ্যায়, নির্মলেন্দু শাখারু, অরুণ দে, আশিস কাস্তবীর, স্বপন বসু, শেখ মকবুল ইসলাম, রেজাউল করিম, সুবীর কুমার চট্টোপাধ্যায়, সঞ্জিত কুমার দুবে, গোপাল কৃষ্ণ শর্মা, শচীন বন্দ্যোপাধ্যায়, নিতাই মল্লিক, শৈলেন্দ্রনাথ দত্ত, বন্দনা চট্টোপাধ্যায়, অতনুশাসন মুখোপাধ্যায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, প্রশান্ত দাস, মল্লিকা রায়, সোমা মুখোপাধ্যায়, স্বাতী ঘোষ, কল্যাণ কুমার নন্দী, পারমিতা ভৌমিক, সুধা বসু, অরুণ কুমার রায়, গৌতম মণ্ডল, অঙ্কুশ কুমার দত্ত, বীরেন চট্টোপাধ্যায়, পরিমল রায়, অসীম কুমার হাজরা, সুবিমল মিশ্র, মানস কুমার চিনি, চন্দনা মিত্র। আমি আপনাদের কাছে একটাই নিবেদন শুরু করছি, এই যে বইগুলো প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের বই, এই বইগুলি প্রণব মুখোপাধ্যায় নিজে থেকেই চেয়েছিলেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদকে দেয়া হোক। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা আমি বলছি, আমি তাকে বলেছিলাম যে আমিও তো একটা উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরির সঙ্গে সংযুক্ত ছিলাম, তা আপনি বঙ্গীয় সাহিত্য পরিষদকে অর্ধেক দিন, আমাকে অর্ধেক দিন। উনি স্ট্রিক্টলি বলেছিলেন এটা আমি বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্য রেখেছি এবং এটা তোমার দায়িত্ব ও কর্তব্য বঙ্গীয় সাহিত্য পরিষদ। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের অসি পরিষদের সদস্য ছিলেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। এবার সভাপতির ভাষণ, সভাপতি শ্রী পারিকরণ ঘোষ। যেভাবে শুরু করেছিলাম সেটিতে কতখানা শিক্ষণীয় হতে পারে। আমরা যারা চেয়ারের উপরে বসেছিলাম, আপনারা যারা সকলে মিলে একত্রিত হয়ে বসবার আরো সুযোগ নিয়েছিলেন, তাদের সকলের কাছে এটা শেখা। গান গাইবার জন্য এসেছিলেন যে ভদ্রলোক, তিনি একজন প্রখ্যাত ডাক্তার, তিনি কর্কট রোগ বিশেষজ্ঞ এবং তার চেয়েও প্রখ্যাত মানুষের কাছে আলাপ করার জন্য উনি গান গাইছিলেন। সাহিত্য পরিষদের একজন সদস্য তিনি এসে উদ্বোধন করছেন। পরিষদকে উদ্বোধন করা যায় না, বইকে উদ্বোধন করা যায় না। বই এবং পরিষদ গ্রন্থাগার মানুষকে উদ্বোধিত করে। আপনারা যারা এখানে এসেছেন তারা সকলেই উদ্বোধিত হলেন। আমার মনে পড়ছে, যখন আমাদের এই ঘর বাড়ি কিছুই ছিল না, তখন ঘর তৈরি হয়ে যাওয়ার পর পরিচারিকা বলে একটি পত্রিকাতে ব্যোমকেশ মুস্তাফি, যার বাবা সেই বিখ্যাত মানুষটি অর্ধেন্দু শেখর মুস্তাফি, তার ছেলে, তিনি প্রায় দিন বাড়ি যেতেন না। বাড়িতে গেলে পাছে ছেলের দুধের যোগান করতে হয়। সেই মানুষটি এখানে পুরো থাকতেন। তিনি একটি বিশ্বাসযোগ্য বিবরণ লিখে গেছেন।
এইসব বিবরণ থেকে আমরা যেসব শিক্ষা পাই তাতে বিস্মিত হয়ে যায়। সবে দোতলাটি হয়েছে, এই রমেশ ভবন হয়েছে, সিঁড়িটা হয়েছে, উপরের ঘরটাতে যেটাতে আমাদের এখন মিউজিয়াম, সেই ঘরটাতে রবীন্দ্রনাথ বক্তৃতা করছেন, প্রচুর লোক এসছে। এত লোক এসেছেন যে তারা সবাই গিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। এক ভদ্র চেষ্টা করেও উপরে উঠতে পারেন, তিনি নিচে একটা আসন পেতে বসেছেন। রবীন্দ্রনাথ সে কথা উপর থেকে শুনতে পেয়েছেন, পেয়ে বলছেন নিচের লোকদের, আপনারা কেউ বিব্রত হবেন না, আমি এক্ষুনি নিচে যাচ্ছি এবং ওপরে যে বক্তৃতা দিয়েছি সেই বক্তৃতা দিই, কিন্তু কিছুটা বদল হয়ে যাবে। রবীন্দ্রনাথ শুনে দিয়ে নিচে যাচ্ছেন, গিয়ে দেখছেন সেখানে এক ভদ্রলোক বসে রয়েছেন। ভদ্রলোক চিনতে পারছেন রবীন্দ্রনাথকে, খুব অসুস্থ মানুষ, চিনতে পেরেও যেন চিনতে পারছেন না। আর রবীন্দ্রনাথ তার কাছে গিয়ে বলছেন, উঠুন উঠুন, আপনি এখান থেকে উঠুন। উঠিয়ে নিয়ে গিয়ে তার যেটা বসবার জায়গা সেখানে গিয়ে তাকে বসালেন। বসে বললেন, আজকের গানটি গাইবেন পরিষদের কোনো সদস্য নয়, আমার কাছে তিনি এসেছেন, রজনীকান্ত সেন। আমি খুশি হব সেদিনই যেদিনে আমাদের কোনো সদস্য নয়, এই শ্রোতৃমণ্ডল থেকে তারা কে একজন উঠে এসে এই বঙ্গীয় সাহিত্য পরিষদকে উদ্বোধিত করার চেষ্টা করে। সেই দিনটার অপেক্ষায় করছি। মনে পড়ছে শেষ বক্তার কথা, মাঝে যারা বক্তা বলেছেন তাদেরকে আমি মাঝে মাঝে বিরক্ত করেছি, সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি। শেষের যিনি বক্তা তার সম্পর্কে যখন বলে যাচ্ছেন, তার স্মৃতিশক্তির কথা যখন অনেকে প্রশংসা করছেন আপনারা, এবং কেউ উঠে যাচ্ছেন না, এটা খুব বিস্ময়কর ব্যাপার আপনাদের স্থৈর্য লক্ষ্য করে। তখন প্রশ্ন করছেন আমার দক্ষিণ দিকে বসে আছেন যে মহিলা, যে এত কথা কি করে মনে রাখেন? তার আগে আপনারা শুনেছেন সম্পাদকের কাছে যে আমাদের কাছে কি নেই, রামমোহনের স্মৃতি স্মরণ করবার জন্য আমাদের কাছে তার মাথার পাগড়িটা আছে, তার হাতের লেখা আছে, তার যে বাস সেটাও পর্যন্ত আমাদের আছে। 1888 সালে শ্রীনাথ শাস্ত্রী গোসাই যখন লন্ডনে গিয়েছিলেন তখন তিনি এগুলো সব নিয়ে এসেছিলেন। সেই রামমোহন সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম, কিন্তু একটা কথা আমরা সকলে শুনিনি। আমি তিনজনকে একসঙ্গে বলছি, স্বপন বসু, আমি আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুব্রত রায়চৌধুরী কথা বলছি। সেখানে আমরা শুনলাম সুব্রত বাবু তিনি গরিব মানুষদের জন্য টাকা পয়সা পাওয়ার একটা আয়োজন করছেন, যারা কাজ করছেন তারা অন্তত কিছুদিন মিলে দিন কাটতে পারে। আমার তখন রামমোহনের কথা মনে পড়ে গেল। স্বপন বাবু তার বক্তৃতার মধ্যে রামমোহনের কথা শেষ পর্যন্ত মানুষ কেমন করে শুনেছেন সেগুলো আমাদের শুনিয়ে দিয়ে আশ্বস্ত করেছেন। এখনো পর্যন্ত বাঙালিদের মধ্যে সেই মানুষরা রয়ে গেছেন যাদের কথা শুনবার জন্য আমরা প্রস্তুত আছি। রামমোহন রায় তার মৃত্যুর আগে, এদেশ থেকে চলে যাওয়ার আগে, তিনি একটি বাংলা ব্যাকরণ লিখেছিলেন, বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছিলেন। বইটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, গৌড় দেশের ব্যাকরণ বা বাংলা ভাষার ব্যাকরণ। সেই ব্যাকরণের কথা আপনারা অনেকেই জানেন। সেখানে কারক বলে একটা ব্যাকরণের বিষয় আছে, তার মধ্যে সম্প্রদান কারক বলে একটি কারক আছে। সম্প্রদান কারক কাকে বলে জিজ্ঞেস যদি করা যায়, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ একটি মাত্র উত্তর দেবেন। সে উত্তরটা হচ্ছে, নিজের সত্য ত্যাগ করে সম্পূর্ণরূপে যদি দান করা হয় তাহলে তাকে আমরা বলবো
সম্প্রদান কারণ। রামমোহন জিজ্ঞেস করছেন, পৃথিবীতে এমন কেউ কি আছেন নিজের সত্য দান করেন? ট্রেনের মধ্যে যখন আমরা যাই তখন ভিখারি ভিক্ষা করতে আসেন, কেউ কেউ একটু বড় অঙ্কের টাকা দেন। টাকা দিতে গিয়ে অনেক সময় দেখেছি খেয়াল করে তাদের হাত থেকে পয়সাটা পড়ে গেছে। দুটো কারণে হতে পারে, পয়সাটা পড়ে গেলে আরো অনেক লোক দেখতে পাবে, আর দেওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে তোমরা কি দিতে পেরেছো এতগুলো টাকা। সুতরাং রজককে বস্ত্র দাও কাপড় কাচবার জন্যে, এটা যেমন সম্প্রদান কারক নয়, ভিখারিকে ভিক্ষা দেখাও সেরকম সম্প্রদান কারক নয়। রামমোহন 1830 সালে একটা বই লিখলেন, সেই বইটাতে সম্প্রদান কারককে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য আহ্বান করলেন। আজকে রামমোহনের কাল থেকে আমরা কত বছর এগিয়ে এসেছি। একটা বাংলা ভাষার ব্যাকরণ তৈরি হল, আমরা আজও সম্প্রদান কারক করছি। সুতরাং প্রশ্ন হলো, আমার পাশে যে বান্ধবী বসে আছেন দেবিকা বন্দ্যোপাধ্যায় রায়, তিনি বললেন মনে রাখছেন কেমন করে। আমি বললাম যে আমরা পরিষদে তার মাথায় এনে রেখেছি, চেষ্টা করেছি। তার মাথাটা নাকি একটু বিশাল ছিল, তার মাথার সামলা ধরতো নাকো, আকারে ধরতো নাকো। তিনি প্রচন্ড খেতে পারতেন, এক কাঁদি কলা খাওয়াটা তার কোনো ব্যাপারই ছিল না, এবং গোটা একটা পাঁঠার মাংস তিনি খেতে পারতেন, এটাও কোনো একটা বড় ব্যাপার ছিল না। কিন্তু আমার ধারণা যেটি স্বপনবাবু লুকিয়ে রেখেছেন আমাদের কাছে, তার বক্তৃতার মধ্য দিয়ে আমরা অনুভব করতে পেরেছি, সেটা হচ্ছে কোনো এক সূত্রে তিনি রামমোহন যে বালিশে শুতেন সেই বালিশটাকে নিজের অধিগত করে সেখানে এখনো শুনে যান। সেই জন্যই তার মধ্যে সেই শক্তি স্বপনবাবু গ্রহণ করতে পেরেছেন। আমাদের অনেক সৌভাগ্য এই যে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ একসময় লোক ধরত না। রবীন্দ্রনাথ বক্তৃতা দিতেন, কোন রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে কোনো কারণে সভাপতি পদ দেওয়া যায়নি, তিনি নিঃসহ সভাপতি ছিলেন। সুতরাং সেই মানুষটি বক্তৃতা দিতে আসছেন, এবং তার চেয়েও যে সম্মান যাদের, তাদের তিনি সম্মান করার চেষ্টা করছেন। সমস্ত বইপত্র দিয়েছেন। আদিব্রাহ্ম সমাজ লাইব্রেরির মধ্যে যেসব বইপত্র জমা ছিল তখন তার পিতা জীবিত, রবীন্দ্রনাথ সেই সমস্ত বইগুলি নিয়ে এসে সাহিত্য পরিষদে দান করেছেন। কোথাও লেখেননি রবীন্দ্রনাথ ঠাকুর উপকৃত হইল, কোন জায়গাতে লেখেননি। আর একজন ভদ্রলোক যিনি এই নিচের ঘরটা তৈরি করে দিয়েছিলেন, এত সুন্দর ঘরটা তৈরি করে দিয়েছিলেন, তার ছেলে তাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা তুমি যে এই ঘরটা তৈরি করে দিলে, এত টাকা খরচ করালে, তুমি একটু তোমার নাম দিলে না তো? বাবা একটু নাকি শুধু কথা বলতেন। তিনি বললেন, শোনে রে, আমি যদি আমার এখানে নাম দিই তাহলে বলবি কি আমি হচ্ছি মণিপুত চন্দ্র নন্দীর ছেলে, আপনারা এসে এত বাহাদুরি করছেন কেন? তুই তখন এসে তাদের উপরে মাথা ঘোরাবি, লাঠি ঘোরাবি, এই তো কাজ করিবি। সুতরাং সম্প্রদান কারক কাকে বলে আমাদের মণিপুত চন্দ্র নন্দীর কাছ থেকে শিখতে হবে। আমরা অনেকক্ষণ ধরে এই বক্তৃতা দিচ্ছি, অনেক শুনছি। আশিসবাবু বলেছেন, আমাদের আশিসবাবু বলা, আমাদের যিনি নতুন লেখক তাঁর বলা, সমস্ত বলাকে একত্রিত করে আমরা বলতে পারি আমাদের বলাটা সম্পূর্ণ হলো। এই জন্যই সম্পূর্ণ হলো আজকে 2 বছর পর আমরা আবার একটা জায়গায় মিলিত হতে পেরেছি, এবং সেই মিলিত হওয়ার কারণটুকু আপনাদের কাছে আমি জানিয়ে যাচ্ছি। প্রথম যে আজকের পুরস্কারের প্রাপক, তাকে দিয়ে আমরা এটা শুরু করেছি, যোগ্য করে আমরা শুরু করেছি। সুতরাং আমরা সার্থক হব। আপনারা সকলেই এবার থেকে এখানে আমাদের একটা সমবেত হবেন। নমস্কার।
মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, যারা পুরস্কার প্রাপক আছেন তারাও, আমি একে একে নাম করতে পারতাম, নামটা কতবার শুনেছেন, এরপরে বিরক্তিও আসতে পারে, এগুলো মুখস্থ হয়ে গেছে আপনাদের। আমি তাদেরকে সম্বোধন করে আজকের অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে একটা ভূমিকা গ্রহণ করছি। এই কথাটা কিন্তু আমি সচেতনভাবে বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাকে অনেকবার এরকম ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ দেওয়া হয়েছে। প্রথম যেবারে দেওয়া হয়েছিল তখন আমি অতটা গৌরব বোধ করিনি, আমাকে বুঝতে হয়েছে যে জিনিসটা কি করানো হয়েছে। কারণ একজন শেক্সপিয়ারের নাটকে একজন ইংরেজ অভিনেতা হ্যামলেটের ভূমিকায় 100 বার অভিনয় করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বারবার এই কাজটা করেন, আপনার বোরিং লাগে না? বিরক্তি বলছে, একটুও বোরিং লাগে না, কারণ আমি একবার করে সে অভিনয় করে আর হ্যামলেট চরিত্রের একটু করে ভেতরে ঢুকে যায়, একটু করে ভেতরে ঢুকে যায়, কারণ আমার 100টা অভিনয় করতে একটু বোরিং লাগছে না, আমার এখনো চরিত্রটার মধ্যে ঢোকা হয়। সেরকম আমিও এটা বুঝেছি যে এই যে ধন্যবাদ জ্ঞাপন, আমরা তো অনেক অনুষ্ঠানে যাই, ধন্যবাদ জ্ঞাপন কিন্তু আমি কোনো জায়গায় এরকম ভয় দেখিনি। অর্থাৎ এটা আমাদের পিতৃপুরুষ বাংলা সংস্কৃতির সোনার আলো ধরা সময় 19বিংশ শতাব্দী, তারপরে আমরা খালি ধ্বংস করেছি, নষ্ট করেছি ব্যাপারগুলোকে, এর চেয়ে ভালো সময় আর আসেনি, তারা এটা চালু করেছিলেন। অর্থাৎ এই তুচ্ছ জিনিসটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। এবং আরেকটা ব্যাপার, এই অনুষ্ঠানের পরে আজকের অনুষ্ঠানে মাপ পাওয়া যাবে, ধরুন একটা মুরগি পাওয়া গেছে এত বড় বলে, তাই না, এতটা না দেখালে কত বড়, এই মাপটা পাওয়া যায় না। এই মাপটা ধরার জন্য যে আমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়, আমি খুব কৃতজ্ঞ বোধ করি। এবং এটা আবার মনে করবেন না যে আমার একটা ইগো স্যাটিসফ্যাকশন হচ্ছে, কারণ প্ল্যান সেটা জানেন তো, আত্মা নামে যার ভেতরে যে কথা বলে সে কিন্তু গৌণ হয়ে যায়, আত্মার কথা বলে। তখন এটা মনে করবেন আমার ভেতরে আমার পিতৃপুরুষ যাদের ছবি এখানে টাঙানো আছে, যারা 130 বছর আগে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন, তাদের পদ্ধতি মেনে আমাকে এই ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ দেওয়া হয়েছে, এবং তারাই কথা বলছে, যা মনে করে আমার কথা শুনবেন। যারা মঞ্চে আছেন তাদেরকে ধন্যবাদ দেব। এবং আজকের মূল বক্তা স্বপন বসু, আমি এটা বললে উনি রেগে গেলে রেগে যাবে, কিন্তু আমি আবার বেশিক্ষণ না যা ভাবি না তা বলতে পারি না। আমি ওনার অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু আমার শোনা ওনার সর্বশ্রেষ্ঠ বক্তৃতা আজকের বক্তৃতা, এটা আমি অস্বীকার করবো না। আমি ওনার অনেক বক্তৃতা শুনেছি, ওনার ক্লাবের বক্তৃতা শুনেছি, আগেও ওনার যত বক্তৃতা শুনেছি, এত ভালো বক্তৃতা আমি কিন্তু ওনার শুনিনি। কাজেই তাকে আমি ধন্যবাদ জানাবো। এবং পুরস্কার যারা পেয়েছেন তারা অনেকে আমার প্রিয়জন, যাদেরকে আমি চিনতাম না, তারা পুরস্কার নিয়ে আমাদের যে পরিষদ একে গৌরবান্বিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাবো। এবং আজকের কনিষ্ঠ বক্তা, তাঁরও বক্তব্য আমাদের খুব মুগ্ধ করেছে। আমি ওকেও বলবো, উনি যখন বসেছিলেন উনি যে কথা বলতে পারেন সেটাও মনে হচ্ছিল না, কিন্তু এখানে দাঁড়িয়ে তিনি যে রেপ্রেজেন্টেশনটা দিয়েছেন এটা আমাদের খুব ভালো লেগেছে। এটা তাকে বোধহয় বিশেষভাবে জানানো দরকার। কাজে মঞ্চের অংশ শেষ হলো, কিন্তু একটা জিনিস মনে রাখেন যে দাতাও পূর্ণ নয়, গ্রহিতাবিহীন। অর্থাৎ এই মঞ্চের আয়োজন, বই, আলো, এটা বড় কথা নয়। আপনারা সকলে আজকের এমন একটা গুরুত্বপূর্ণ দিন, রবিবারও নয়, সোমবার সম্ভবত আজকে গুরুত্বপূর্ণ দিন, বর্ষার দিন, তার সত্ত্বেও সমস্ত কিছু ফেলে এই যে এই চেয়ার টেবিলগুলোকে আলো করে বসে আছেন, আপনারা না এলে আজকের অনুষ্ঠানটা কোনোভাবেই সার্থকতা পেত না। কাজে সবচেয়ে বড় ধন্যবাদ যদি আজকের অনুষ্ঠানে কারো প্রাপ্ত হয়, তাহলে আপনারা যারা এতক্ষণ বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি সমেত আমাদের অনুষ্ঠানকে গ্রহণ করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, এই আপনাদের ধন্যবাদটাও কিন্তু আমার দেওয়া দরকার। আরো একটা ব্যাপার, একটা জিনিস যখন দেখি না তখন ব্যাপারটাকে খুব মনে হয় সোজা, কিন্তু আসলে সোজা নয়। এই যে একটা শব্দ এখানে ঘোষক সঞ্চালক বলেন না, সমন্বয়ের অভাবে এটা হয়ে গেছে, একটা কোঅর্ডিনেশন, আমরা তো বাংলা বলতে শুরু করি সমন্বয়, আমার বড় ভালো লেগেছে শব্দটা। এই সমন্বয় সাধন একটা বিরাট জিনিস, যখন সমন্বিত হয়ে যায় মনে হয় ব্যাপারটা খুব কি ব্যাপার, এতগুলো লোক এসে বসে গেল, হ্যাঁ পাখা করছে, এইখানে বই রয়েছে, ফুল আছে, এই সমস্ত জিনিসটাকে যে সমন্বিত করা, কোঅর্ডিনেটেড করা, এটা ভীষণ কঠিন কাজ। যারা করেছেন
যারা এটা করতে সাহায্য করেছেন, এই বইটাকে ওরা একটু সাজিয়েছেন, এই ফুল দিয়ে এই মঞ্চটাকে সাজিয়েছেন, যারা শব্দ প্রক্ষেপণ দেখছেন, তারা মাইক্রোফোনগুলোকে সবসময় জীবন্ত রেখেছেন, তার জন্যই তো আপনারা কথা শুনছেন, এখনো বসে আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। এবং জানেন, একবার এই বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে আমার একটা কথা তার স্ত্রী আমার এত ভালো লেগেছেন, বারবার প্রয়োগ করি, ভালো জিনিস বারবার প্রয়োগ করে দেখি পুরনো হয়। উনি বলেছিলেন, কারণ প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আমেরিকার তো ওবামা, তার স্ত্রীও কৃষ্ণাঙ্গ। তিনি বলেছিলেন, এই প্রথম আমি আমার দেশ নিয়ে গর্ববোধ করছি। তা আমাকে এই সাহিত্য পরিষদে দিলেন, একটা মুরগির ছানা নিতে এসেছিলাম, বিশ্বাস করুন। আমাকে স্বপন বসু কি কারণে কেন জানি না, ওনার ভালো লেগেছিল, উনি দেখে বুঝেছিলেন এই ছানাটা হয়তো বড় হলে দেখতে ভালো লাগতে পারে, ছানা অবস্থায় বোঝা যায় না। তা উনি আমাকে বিভিন্নভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে এখানে এনেছেন। আজকে আমার নামের আগে আমার একটা গ্রন্থসভা অধ্যক্ষ শব্দটাও কিন্তু লাগাতে হয়েছে, লাগাতে বাধ্য হয়েছে, কারণ আমি তাই। তা এই জায়গায় উনি আমাকে এনেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ঘটনাটা ইতিহাস করে বলছি, কিন্তু আমি এই যে ক্রমশ বিভিন্ন সময় একটা নিম্ন পর্যায়ে থেকে আস্তে 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 বিভিন্ন সিনিয়র যারা আছেন তাদের কিন্তু আমি স্নেহ পেয়েছি, অনেকবার আমি দেখেছি। নির্মলনাথ নেই, আমি দেখেছি উনি অনেক সময় নিয়ম ভেঙে বলছেন, না না আপনার সময় বেরোয় না, আপনি আরেকটু বলুন। মানে এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত স্নেহের অন্যায় প্রশ্রয়, মহান প্রশ্রয় আমি পেয়েছি। হ্যাঁ, কাজে আপনাদের বলছি, এই জায়গায় আমি এসেছি, আস্তে আস্তে আমিও বলবো বারাক ওবামার স্ত্রীর মতো আমি এই অর্গানাইজেশনটা নিয়ে ক্রমশ, এই সংগঠন, এই প্রতিষ্ঠানটা নিয়ে গর্ব অনুভব করি। এবং সুব্রত রায়চৌধুরী 50,000 টাকা যদি বলেন, হার্ড অ্যান্ড মানি, আমাদের তো এমনি উড়ে এসে টাকা পড়ে না, রোজগার করে টাকা সংগ্রহ করে তারপরে কোথাও ইচ্ছে হলে আমার মন্ডলী কাঁধে দিতে হয়। তা উনি যে দিয়েছেন তার মানে কি ওনার ভিতরেও একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। উনি ক্রমশ এখানে থাকতে থাকতে এই জল, মাটি, হাওয়া, মানুষজন, কর্মী, তাদের প্রতি তার ভালোবাসা 50,000 টাকা দিয়ে বিচার করা হবে না। এই বোধটা আমার ভিতরে দেখেছে, আমি দেখেছি যাদের সঙ্গে আমি সিনিয়র কাজ করি তাদের ভেতরেও রয়েছে। এবং এই সাহিত্য পরিষদের সমস্ত কর্মী, যারা গ্রন্থাগারে কাজ করছেন, যারা প্রতিশালায় কাজ করছেন, এই সমস্ত কর্মীরা এই অনুষ্ঠানটাকে সাহায্য করেছেন বলেই এই অনুষ্ঠানটা এত সমৃদ্ধ হয়ে উঠেছে, সুন্দর হয়ে উঠেছে। আমি তাদের ধন্যবাদ জানাবো। এবং আপনাদের বলছি, আপনারা যারা এখানে শ্রোতা হয়ে বসেছিলেন, আপনাদের কাছেও তাদের ধন্যবাদ প্রাপ্য। মনে মনে তাদের একটু আপনারাও ধন্যবাদ জানাবেন। আমি এখানেই শেষ করছি, কারণ আমার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেওয়া হয়েছে এবং আমার মৃত্যুর পরে জানেন তো আমার আবার নতুন করে জন্ম শুরু হয়, আমি আবার অন্যখানে আরেক জন্ম নিয়ে চলব। ধন্যবাদ।